ও বাড়ি যাচ্ছিস অদিতি, কাউকে কষ্ট দিস না, শ্বশুর শাশুড়ির মান রাখিস, তাদের মায়া দিস। তৃণা ভাবি ধ্রুবর সৎমা হলেও তুই কোনোদিনও ওনাকে সৎমা হিসেবে দেখবি না, আপন শাশুড়ি ভাববি। ধ্রুবকে বোঝাবি যেন ওর বাবার সঙ্গে মিলে চলে। ওর বাবার অভিমানটা যে কত গভীর তুই বুঝিস। মেয়েদের হাতে অনেক ক্ষমতা রে মা, ওরা চাইলে পুরুষদের সমস্ত অভিমান দুদিনেই গলে যায়। তুই বোঝাস ধ্রুবকে যে ওর বাবা ওকে কতটা ভালোবাসে, এইসব রাগ যেন ঝেড়ে ফেলে দেয়। অদিতি মাথা হেলালো, ঠোঁট চেপে রেখেছে শক্ত করে, চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। ওর হাতে হয়তোবা অনেক শক্তি, অনেক অনেক ক্ষমতা, যুবকে তো পেয়েছেই, তবে আদৌ কি সেটা পাওয়া বলে? মিথ্যা বলে বাবাকে ঠকিয়ে করা এই বিয়েকে অদিতি কি নাম দেবে? ফাহিমা দরকারি সব জিনিস ঠিকঠাক করে সুটকেস লক করলেন, তারপর সেটা পাঠিয়ে দিলেন বাইরে গাড়িতে তোলার জন্য। অদিতি এবার উঠে এসে পেছন থেকে শক্ত করে ফাহিমাকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে নিঃশব্দে চোখের জল ছেড়ে দিল। অস্ফুট স্বরে আহ্লাদ নিয়ে বলল, ভীষণ মিস করবো তোমাকে। ব্যাস, এই কথাতেই যেন এই মায়ের সব কান্না বাঁধ ভাঙা নদীর মতো বেরিয়ে এলো। ফাহিমার গাল বেয়ে পানি ঝরছে, কণ্ঠ কাঁপছে। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আল্লাহ চাইলে তোর একটা সুখের সংসার হবে, দোয়া করি আল্লাহর কাছে। অদিতির ভীষণ কান্না পাচ্ছে। ও কি ঠকালো তাদের? এই বিয়ে, এই সম্পর্ক, এটা কি সত্যি? এটা কি কোনোভাবে ঠকানো নয়? অদিতির বুকটা যেন ভারী হয়ে এলো। ও ফাহিমার কাঁধে মুখ গুজে কান্না আটকানোর চেষ্টা করে ফিসফিস করে বলল, আমার এই বিয়েতে তুমি খুশি তো মা? ফাহিমা সঙ্গে সঙ্গেই ওনার গলায় রাখা অদিতির হাতের উপর হাত রেখে বললেন, ও মা, সোনার টুকরো জামাই পেয়েছিস, খুশি হব না? তোর আব্বাও অনেক খুশি। অদিতি চেয়ে রইল। ফাহিমা ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। অদিতি কাঁদছে। ফাহিমা বড্ড আদুরে ভঙ্গিতে ওর চোখের জল মুছে কপালে চুমু দিলেন। গম্ভীর স্বরে বললেন, ভালো থাকিস, নিজের যত্ন নিস, পড়াশোনা চালিয়ে যাস। সৌরভ ভাই বলেছেন হোস্টেলে থেকে বই নিয়ে ওখানেই পড়বি, পড়াশোনা ছাড়িস না, ওটা তোর সাথে আমারও স্বপ্ন। অদিতি কেঁপে উঠল, একটা মৃদু হাসি দিয়ে মাথা ঝাঁকালো। বাইরে থেকে ডাক আসছে। ফাহিমা ওর হাত ধরে বেরিয়ে এলেন। গেটের কাছে দাঁড়িয়ে থাকা যুব চোখে সানগ্লাস পরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। অদিতির সাথে সাথে শাড়ির আঁচলটা মাথায় আরো ভালো করে টেনে নিল। সৌরভ, তোফাজ্জল দাঁড়িয়ে আছেন একসঙ্গে। অদিতি ধীর পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সৌরভ অদিতিকে দেখে তোফাজ্জলের দিকে চেয়ে হাসি মুখে বললেন, মেয়েকে বিদায় দাও, এখন আমি গাড়িতে উঠে বসি। সৌরভ চলে গেলেন। তোফাজ্জল স্থির দাঁড়িয়ে আছেন, মুখ কঠিন, কিন্তু চোখে যেন চাপা কিছু কষ্ট। অদিতি চুপচাপ বাবার পাশে দাঁড়ালো। তোফাজ্জলকে দেখেই ওর ভয় লাগছে, যেন মনে হচ্ছে উনি অদিতিকে দেখেই বুঝে যাবেন এই বিয়ে মিথ্যা, ওনাকে তার সরল মেয়ে ঠকিয়েছে। চোখ লুকিয়ে ফেললো অদিতি। চোখে চোখ মেলানোর সাহস ওর মধ্যে একটুও নেই। তোফাজ্জল ওর দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ পর অদিতি ভয় নিয়ে নিচু গলায় বলল, আব্বা আসি, দোয়া করবেন। তোফাজ্জল এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মাথায় হাত রাখলেন, গম্ভীর স্বরে বললেন, সুখী হও, সংসারে আল্লাহ তো আল্লাহ রহমত দিক। অদিতি এতদিন পর বাবার স্নেহমাখা স্পর্শ মাথায় পেয়ে ডুকরে কেঁদে ফেললো। কান্নাটা যেন বুকের ভিতর থেকে ফুলে ফেপে উঠল। ধ্রুব ওর কান্নার শব্দ শুনে ব্যাকুল ভঙ্গিতে বড় বড় পা ফেলে হেঁটে এলো। বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোলো না, ওভাবেই দূরে দাঁড়িয়ে রইল। অস্থির হয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর পায়ে এগিয়ে গেল অদিতির দিকে। তোফাজ্জল মেয়ের কান্নায় অস্থির হওয়া যুবককে দেখলেন এক মুহূর্তের জন্য। তীক্ষ্ণ চোখে মেয়ের স্বামীকে জরিপ করলেন খানিকক্ষণ। যুব এসে অদিতির পাশে দাঁড়াতেই তোফাজ্জল মেয়ের কাঁধে হাত রাখেন। নিজের আবেগটুকু বরাবরের মতো লুকিয়ে অদিতির কাঁধে চাপড় দিয়ে বললেন, কেঁদো না, পড়াশোনা করতে চাইলে অনুমতি আছে, করতে পারো, যাও এখন। তোমার শ্বশুরের ঢাকাতে কাজ আছে, দেরি হচ্ছে ওর। অদিতি তবুও কাঁদতেই থাকলো। তোফাজ্জল মেয়ের কান্নার সামনে গলে যাচ্ছেন, ঢোক গিললেন। তারপর যুবর দিকে তাকিয়ে কাঁপা গলায় কোনো রকমে বললেন, ওকে নিয়ে যাও, দেরি হচ্ছে তোমাদের। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে চলে গেলেন ভেতরের দিকে। হয়তো একটু দাঁড়ালেই মেয়ে আর স্বামীর ঘরের জন্য বেরোতে পারতো না। তোফাজ্জল চলে যেতেই যুব অদিতিকে নিজের দিকে টেনে নিল। অদিতি যুবর কাঁধে মুখ গুজে দিল।
ওর কাঁধের টি শার্ট ভিজে যাচ্ছে ফোঁটা ফোঁটা কান্নায়। ধ্রুব একটা গভীর নিঃশ্বাস ফেললো। ওর চোখে ভাসলো প্রথম দিন দেখা অদিতিটা, যে লাজুক মেয়েটা চোখ তুলে তাকাতো না, যার আঙুলের ডগায় সবসময় নার্ভাস কাঁপন লেগে থাকতো। ধ্রুব একজন পারফেক্ট স্বামীর ন্যায় আঁকলে নিল স্ত্রীকে। ওকে ওকে, ডোন্ট ক্রাই, আমরা 1 মাস পরে আবার আসবো। কান্না করে না অদিতি। এই মেয়ে, থামো এবার। অদিতি কোনো উত্তর দিল না। ধ্রুব ওর মাথায় হাত রাখলো, আলতো করে বুলি দিতে লাগলো চুলের ভেতর দিয়ে। সে সময় বহু কষ্টে অদিতিকে গাড়িতে তুলতে পেরেছিল ধ্রুব। ভীষণ বড়সড় একটা 3তলা বাড়ি। বাড়ির নেম প্লেটে খোদাই করে লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি এর আগে একবার এসেছিল এই বাড়িতে, তবে ধ্রুবর প্রেমিকা হয়ে। তখন ওদের না ছিল কোনো বৈধ সম্পর্ক, না ছিল কবুলের জোর। আজ অদিতি এই বাড়ির বউ। ধ্রুব শক্ত করে অদিতির হাত চেপে ধরে এগিয়ে চলেছে। সামনে সৌরভ, তৃণা দাঁড়িয়ে, এদের চোখে কৌতূহল। অদিতি চোখ নামিয়ে তাকালো ওদের দুজনের একসঙ্গে চেপে রাখা হাতে। ধ্রুবর আঙুল এখনো ওর হাতের আঙুলে একসঙ্গে জড়িয়ে আছে শক্তভাবে। আবার মুখ তুলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখন চোখে সানগ্লাস পরে আছে, গম্ভীর মুখে কথা বলছে ইহানের সঙ্গে। পেছন পেছন রাজন, সুমন অদিতির বাপের বাড়ি থেকে আনা ব্যাগ নিয়ে এগোচ্ছে। বাড়ির ভেতর তখন ভিড়। সৌরভ ইয়ামিনের নতুন পুত্রবধূকে দেখতে এসেছে অনেক মানুষ। তৃণা ঘরে ঢুকেই রুমে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে এগোলেন। যাওয়ার আগে অদিতির দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর কিছু মুরব্বি আছেন, দেখা করতে হবে। সমস্যা হবে না তো তোমার? টায়ার্ড বেশি? ধ্রুব তখন দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে দ্রুত পায়ে সিঁড়ি ভাঙছে। অদিতি তৃণার দিকে তাকিয়ে মাথা নাড়ল। গোসল করতে হবে, তারপর আসি। তৃণা হেসে বললেন, ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। অদিতি আঁচল সামলে সিঁড়ি ভাঙতে লাগলো ধীর পায়ে। ধ্রুব রুমের সামনে এসে দাঁড়াতেই ওর কানে এলো উচ্চ স্বরে কথা কাটাকাটি। ইহান আর ধ্রুব এক কথায় ঝগড়া করছে। অদিতি দরজার কাছে এসে দাঁড়াতেই ইহান ওর দিকে তাকালো। এবার যেন আরো পেয়ে বসেছে। ধ্রুবকে পাশ কাটিয়ে ইহান কথা তুলল। সরি ভাবি, আপনার হাজব্যান্ডকে বোঝান, আমরা সারপ্রাইজ রেডি করছি আপনাদের জন্য। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। অদিতি চোখ ছোট করে তাকালো দুজনের দিকে। ওদের কথা বলার ধরন মোটেও স্বাভাবিক নয়। ও কিছু বলার আগে ধ্রুব বলে উঠল, ছাগলামি পরে করো, ফ্রেশ হয়ে নেই, আমরা দুজনেই টায়ার্ড। ইহান এবার অদিতিকে ছেড়ে ধ্রুবর কানের কাছে বিড়বিড় করে বলল, বেড সাজাবো মাম্মা, কোঅপারেট করবি না? ইহান ধ্রুবর কানের কাছে মুখ বাড়িয়ে রেখেছে। ধ্রুব ঢোকিলে একটা দৃষ্টি ফেললো অদিতির দিকে। অদিতি ব্রু কুচকে ওদের আচরণ বোঝার চেষ্টা করছে। ধ্রুব সরে গেল 2 কদম। ইহানের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। খানিক কেসে উঠে তারপর হাত পকেটে গুজে নিয়ে দোনামোনা করে বলতে থাকে, অদিতি, নিচে যাই, আমরা গেস্টদের সঙ্গে কথা বলে খেয়ে উপরে উঠব। অদিতি অবাক। ও ব্রু কুচকে বলল, কিন্তু আমি গোসল করব না। ধ্রুব ওর কাঁধে হাত রেখে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, পরে, গেস্ট ফার্স্ট। বলে অদিতিকে ঠেলে সিঁড়ির দিকে এগোতে লাগলো। অদিতি তখন বারবার পিছনের দিকে চেয়ে বলতে থাকে, আগে রুমে ব্যাগ রেখে আসতে দিন। কি করছেন ধ্রুব? ধ্রুব ওসব শুনে না, ঠেলে নিয়ে নামতে লাগলো সিঁড়ি ভেঙে। নিচে নেমে অদিতি শাড়ির আঁচল মাথায় টেনে তৃণার পাশে বসতেই তিনি অবাক হয়ে বললেন, তুমি এখানে যাওনি রুমে? অদিতি চোখ সরিয়ে তাকালো ধ্রুবর দিকে। সে তখন ডাইনিং টেবিলের দিকে হেঁটে জগ থেকে গ্লাসে পানি ঢালছে। না। অদিতি জবাব দিল সেভাবেই। তৃণা এসবে তেমন মাথা ঘামালেন না, বরং আলতো করে অদিতির কাঁধ চেপে ধরে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ইয়ামিন বাড়ির পুত্রবধূর সঙ্গে। কাকিমা, ও অদিতি, ধ্রুবর বউ। অদিতি নিচু স্বরে সবাইকে সালাম দিল। অদিতিকে সবাই আগাগোড়া তখন দেখতে ব্যস্ত। এক মহিলা ঢঙের স্বরেই তো বলে উঠলেন, ধ্রুব বিয়ে করলো শেষে, তা এই ছেলের ঘরে মেয়ে টিকবে তো, যা রাগ তোমার স্বামীর। কিছুটা ব্যঙ্গ করেই বললেন কথাটা। অদিতি চোখ নামিয়ে বসে রইল। ও জানে না এই কথার উত্তরে কি জবাব দিবে। ধ্রুব আজ অব্দি ওর সঙ্গে রেগে কথা বলেনি এমন নয়, তবে সীমিত সেই রাগ। রাগ কমে এলে নিজেই এসে কথা বলে, অথবা রাগের সময়টুকুতে ও জানে কিভাবে রাগ নিয়ন্ত্রণে আনতে হয়। ধ্রুব সবসময় সব অবস্থাতেই অদিতির প্রতি ভীষণ দায়িত্বশীল। ধ্রুবর এই দিকটা অদিতির ভীষণ রকম টানে নিজেকে। অদিতির ভাবনার মধ্যে পান চিবোতে চিবোতে এক দাদি মহিলা সবার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে বলে উঠলেন, ওসব রাগী বদমেজাজি স্বামী গো ঘরে একটা জিনিসই বানবার পারে, একটা বাচ্চা। বিয়ার পরপর ট্যাপলা টেপলি নিয়ে নিলে স্বামী গো কদর বেড়ে যায় বাচ্চার মার।
এক মুহূর্তের জন্য পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। অদিতি চোখ বড় বড় করে তাকালো দাদির দিকে। ধ্রুব তখন গ্লাস থেকে পানি খাচ্ছিল। কথাটা কানে যেতেই ও পানি মুখে হঠাৎ কেসে উঠল। কোনো রকমে পানি গিলে বড় বড় চোখে তাকালো অদিতির দিকে। অদিতি ধ্রুবর ওই চাহনি দেখে মুখ নিচু করলো সাথে সাথে। লজ্জাই শেষও। বিয়ের একদিনের মাথায় এসব কথা, তাও ধ্রুবর সামনে। মাটি ফাঁক করে ভূগর্ভে ঢুকে পড়তে মন চাইছে ওর এই মুহূর্তে। ধ্রুব অদিতির থেকে চোখ সরালো, তারপর দ্রুত পকেট থেকে ফোন নিয়ে সেটাতে চোখ রেখে বড় বড় পা ফেলে সোফার দিকে এগোলো। যেন ও এখানের কোনো কথাই শুনেনি, এক প্রকার যেন পালিয়ে বাঁচলো। ও জানে এখানকার কথা এরপর এখন লাগাম ছাড়া হয়ে যাবে। ওরা আজ কেন বারবার মনে করিয়ে দিচ্ছে ধ্রুবকে লাস্ট নাইট নাথিং হ্যাপেন্ড। ধ্রুবর মুখটা সে কথা মনে করিয়ে ভোতা হয়ে থাকলো পুরোটা সময়। রাতের খাবারের আয়োজন হচ্ছে। ধ্রুব সেভাবে তখনও সোফায় বসা। ইহান কাজ শেষ করে ধ্রুবর পাশে বসলো। ধ্রুব স্বভাবতই জিজ্ঞেস করলো, কাজ শেষ? কথাটা ধ্রুব তেমন দুষ্টু ইঙ্গিতে বলেও নি, কিন্তু ইহান সেটা শুনে বাঁকা চোখে ধ্রুবকে আগাগোড়া দেখে দুষ্টু চোখে বলল, হ্যাঁ, রাহা নেহি যেতে হ্যাঁ হ্যাঁ। ধ্রুব এটা শোনা মাত্রই সোফার কুশন তুলে সেটা দিয়ে ইহানের মাথায় মেরে দিল। জাস্ট শাট আপ। ইহান হাসতে হাসতে গড়িয়ে পড়লো। ধ্রুব ওর হাসি শুনে গা রীতিমতো জ্বলে গেল। ও ধপ করে সোফা থেকে উঠে চলে গেল দোতলার দিকে। ধ্রুব রুমের পাশের রুমটাই গেস্ট রুম। ধ্রুব সোজা ওই রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বাইরের টি শার্ট জিন্স পাল্টে বাসার আরামদায়ক টি শার্ট ট্রাউজার পরে নিল। বাথরুম থেকে বেরোতেই দেখে অদিতি গেস্ট রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছে। হয়তো অন্য রুম থেকে গোসল নিয়েছে। দরজা হালকা ভিজিয়ে রাখা। ধ্রুব সুযোগ পেল সম্ভবত। হাতের ভেজা টাওয়াল বিছানার উপর ফেলে ধীর পায়ে এগোলো। অদিতি ভেজা চুল কাঁধের পাশে এনে ঝাড়ছে। পেছনের ব্লাউজের দিক বেশ ভেজা। ধ্রুব আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরতে রীতিমতো আটকে উঠে সামনে ঝুঁকে গেল তার স্ত্রী। আপনি এই রুমে? অদিতি টাওয়াল হাতে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুবর বিয়ের পর এই হুটহাট ছোঁয়া এখনো না ঠিকঠাক হজম হয় না। তো ফজল হায়াতের এই ভদ্রকন্যা অদিতি হায়াতের এখনো শরীর কাঁপে, মনে হয় নিজেকে অবশ। ধ্রুব ছুঁয়ে দিলেই মনে হয় এই বুঝি সব শেষ হলো। এই বুঝি ধ্রুব হরণ করে নিল ওর লজ্জাগুলোকে একের পর এক দয়া মায়াহীন ভাবে। ধ্রুব ওর ভেজা ঘাড়ে না ঘষতে ঘষতে বলল, স্মেলিং লাইক ফ্লাওয়ার্স। অদিতি ঘাড়ে ধ্রুবর ছোঁয়া, উষ্ণতা ঘিরে রেখেছে দুজনকে। ঘাড়ের ওই অংশ আবেশে বারবার সরিয়ে নিতে নিয়ে অদিতি নিচু গলায় জবাব দিল, ল্যাভেন্ডার বডি ওয়াশ ইউজ করেছি। ধ্রুব ঘাড় থেকে মাথা তুলে আয়নায় নিজেদের দিকে তাকালো। অদিতি লজ্জায় চোখ নামিয়ে রেখেছে, ঠোঁট কাঁপছে। উফ, নেশালো সেই দৃষ্টি। ধ্রুব হাত নামিয়ে আনলো, কোমরের কাছে হাত রেখে সেফটিপিন খুলতে যাবে। তার আগেই অদিতি টাওয়াল হাতে ছুটে পালিয়ে যেতে চায়, অথচ সম্ভব হয় না। তার আগেই শাড়ির আঁচল আটকে যায় ধ্রুবর হাতের মুঠোয়। অদিতি থেমে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বুকের কাছে শাড়িটা চেপে ধরেছে ততক্ষণে, যেন ধ্রুব খুলে না ফেলতে পারে। ধ্রুব শাড়িটা ধীরে ধীরে টানছে। অদিতি একটু একটু পিছিয়ে যাচ্ছে ধ্রুবর দিকে। একসময় অদিতির পিঠ লেগে গেল ধ্রুবর বুকে, মুহূর্তে শিউরে উঠল ও। ধ্রুব অদিতির শাড়ির আঁচল ছেড়ে দিল, আলতো করে হাত রাখলো অদিতির দুই পাশের কোমরে। ধ্রুব অদিতির কোমর টেনে ওকে আরো কাছে টেনে ওর কানের লতিতে ঠোঁট রাখলো। জমে উঠে অদিতি আওড়ালো, ছাড়ুন, কেউ এসে। ধ্রুব কোমরে রাখা হাতের বাঁধন শক্ত করে ধ্রুব ফিসফিস করে ওর কানের কাছে বলল, আমরা ম্যারিড অদিতি, যদি কেউ এসেও যায় হোয়াটস দ্য ম্যাটার? অদিতি চোখ বুজে আছে। ধ্রুব ওর গালে গাল ঘষে হেসে ফেলে বলল, আরে চোখ তো খুলো। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব ওর চোখের দিকে আয়নায় তাকালো। দুজনের চোখে চোখ মিলল। হারিয়েই গেল ওরা। অদিতি আয়নায় নিজেদের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে নিজের মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের উপর। এক দৃষ্টিতে দুজন দেখে যাচ্ছে দুজনকে। একসময় ধ্রুব অদিতির কানের ঝুমকো আঙুলের ডগা দিয়ে নাড়িয়ে দিয়ে মধ্যক কণ্ঠে প্রশ্ন করলো, কি বলছিল দাদিরা আজ? বেবি নিলে আমি তোমার হাতের মুঠোয় থাকবো? অদিতি লজ্জায় মাথা সরিয়ে নিল। ধ্রুব শুনেছে তাহলে? ছি, কি লজ্জার ব্যাপার। চোখ মুখ কুচকে আইঢাই করে বলে উঠল, না, ওনারা বলেছিলেন। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল ঠেসে ধরলো। বলা বন্ধ হয়ে গেল মেয়েটার। বড় বড় চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব অদিতির ঠোঁটের দিকে পিপাসার্ত চোখে চেয়ে বলে গেল, দাদিদের একটু জানিয়ে দিবে ধ্রুবকে কেমনভাবে তাদের বৌমা নিজের হাতের মুঠোয় দলাই মলাই করে পিষে রেখেছে। ওরা শুনলে
আর বেবির কথা বলে আপনাকে আর লজ্জায় ফেলবে না। অদিতি বা খাড়া। ধ্রুব আলগোছে খুলে ফেলা সেফটি পিন আটকে দিল কোমরের কাছে শাড়িতে, তারপর ঘাড়ে ছোট চুমু খেয়ে বলল, লিসেন, রাতে সারপ্রাইজ আছে। অদিতি বোকার মতো বলে বসলো। কার জন্যে? ধ্রুব বিরক্ত হলো, ব্রুকুচকে বলল। কটা ওয়াইফ আমার? অদিতি হেসে ফেললো শব্দ করে। সরি, একটাই বউ আপনার, আমি জানি এটা। অদিতি আবার মাথাটা হেলিয়ে দিল ধ্রুবর গালের উপর। ধ্রুব অদিতির দিকে চেয়ে আলতো গলায় ডাকলো, অদিতি। অদিতি চোখ বুজে গায়ে সম্পূর্ণ ভর রেখেছে ধ্রুবর গায়ে, সেভাবেই অস্ফুটে জবাব দিল। হুম? ধ্রুব কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, আমরা এখন আমাদের বাড়িতে আছি। আমার রুম আমাদের মতো করে সাজিয়ে দিলে আজ আমি কি পারমিশন পাবো? রিমেম্বার লাস্ট নাইট কি বলেছিলে তুমি? অদিতি চোখ খুলে তাকালো আয়নায় নিজেদের দিকে। ধ্রুবর চোখে নেশা, ও নেশাতে অদিতির মরণ সই। মরণটুকু দিয়েও সাদরে গ্রহণ করবে, মেলে দিতে চাইবে নিজেকে তার ভালোবাসার তরে। অদিতির কি মুখ ফুটে বলা লাগবে যে ধ্রুব যা চায় ওর চাওয়াটাও তাই? ওকে চুপ থাকতে দেখে ধ্রুব তাড়া দিল। অ্যান্সার দাও। অদিতি জবাবে স্রেফ মাথা নাড়ালো দুদিকে, তারপর ধ্রুবর কাছ থেকে শাড়ির আঁচল ছুটিয়ে নিয়ে এক প্রকার পালিয়ে গেল গেস্ট রুম থেকে। ধ্রুবর মাথার ঝাঁকড়া চুল পেছনের দিকে ব্যাক ব্রাশ করে তৃপ্তির হাসিটুকু ঠোঁটে ফুটিয়ে অদিতির পেছন পেছন নেমে এলো। রুমটা ধ্রুব ইয়ামিনের। আজ থেকে এই রুমে অদিতির অধিকারও। বলা হয় এটা নতুন দম্পতির নিজেদের রুম, যেখানে ওরা আশা রেখেছে কাটিয়ে দেবে পুরোটা জীবন একসঙ্গে, একসাথে, মৃত্যু অবধি। সেই রুমটার দরজার সামনে অদিতি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পুরো রুম যেন ফুলের রাজ্য। বেডের ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা, দেয়ালে অদিতির ওই নীল শাড়ি পরা ছবিটা সরিয়ে রেখে ধ্রুব অদিতির রিলেশনকালের কাপল ছবি টানানো হয়েছে। এই ছবিটা তানিয়া তুলে দিয়েছিল। ধ্রুব অদিতির পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, জিন্সের পকেটে হাত গুজে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে। ছোট মোটো অদিতি তার পাশে হাসি মুখে ধ্রুবর দিকে মাথা তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি অসম্ভব সুন্দর লাগছে দুজনকে এই ছবি ফ্রেমে। অদিতি এবার ফ্লোরের দিকে তাকালো। ফ্লোরে মোমবাতি দিয়ে সাজানো, পুরো রুমে একটা মিষ্টি সুঘ্রাণ ভাসছে। সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে হঠাৎ হেসে ফেললো অদিতি। হয়তো ইহান ধ্রুবর মধ্যে একটু আগে এসব নিয়েই ঝগড়াটা লেগেছিল। অদিতি চুপচাপ রুমে ঢুকলো। ফ্লোরে অনেক ফুলের পাপড়ি একের পর এক ছড়ানো। অদিতি সেগুলো আলতো করে সাবধানে পা ফেলে এড়িয়ে এড়িয়ে ঢুকলো রুমে। ধ্রুব নিচে, সৌরভ ইয়ামিনের কাছে। সামনে ইলেকশন, তাই এটা নিয়ে বাবা ছেলের আলাপ চলছে। ধ্রুব ওই আলাপে যেতে চায়নি, তবুও সৌরভের বহু পীড়াপিড়িতে যেতে হয়েছে। যখন অদিতি সিঁড়ি ভেঙে উপরে উঠছে, ধ্রুবর মুখটা তখন দেখার মতো হয়ে গিয়েছিল। কল্পনায় ওই অসহায় বেচারা মুখটা ভাসলে অদিতি শব্দ করে দুহাতে মুখ ডেকে হেসে উঠল। তারপর শাড়ির আঁচল সামলে বেডের ফুল সরিয়ে ওখানে বসলো। ওর বুক কাঁপছে। বারবার বেডের দিকে তাকালেই মনে হচ্ছে আজ বুঝি সব শেষ হবে। অদিতিকে পাগল করে ধ্রুব নিজেও পাগলামিতে মত্ত হবে। হয়তোবা রাতটুকু দুজনের স্বপ্নের মতো কাটবে। সবকিছু প্রথমবারের মতো ধ্রুবকে আরো নতুন ভাবে চিনবে ও। ইস! অদিতির বেডের সামনে বিশাল আয়না। ও বিছানায় বসে আয়নায় নিচের দিকে তাকালো। একটা সাধারণ লাল রঙের সুতি শাড়ি পরা ওর। মুখে একটা তৈলাক্ত ভাব ফুটে আছে। নাকে ঝলমল করছে ডায়মন্ডের নাকফুল। অদিতি আয়না থেকে চোখ সরিয়ে নিজের শাড়ির দিকে ঠোঁট উল্টে তাকালো। শাড়িটা কি পাল্টাবে? সিল্কের শাড়ি আছে ওর ব্যাগে। ওর চাচাতো বোন দিয়েছে শেষ মুহূর্তে ধ্রুবর সামনে পরার জন্য। ওটা কি ব্যাগ থেকে বের করে পরবে? পর মুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে নিল। ওসব আকর্ষণীয় মনোভাব ধ্রুবর সামনে কি আদৌ প্রকাশ করতে পারবেও কখনো? লজ্জায় শেষ হয়ে যাবে না? অবশ্যই করা উচিত, পড়া উচিত। এসব ভেবে অদিতির মুখ যখন চিন্তা অস্থিরতায় লাল হয়ে উঠেছে, ঠিক তখন দরজা খোলার আওয়াজ পেয়ে ও মুখ তুলে সামনে তাকালো। ধ্রুব এসেছে। দরজা লকও করে দিয়েছে ততক্ষণে। দরজা লাগিয়ে ধ্রুব বুকে আড়াআড়ি হাত রেখে ওভাবেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকেই দেখতে ব্যস্ত। চোখে কি তীব্র নেশা! একবার অদিতিকে দেখছে তো আরেকবার ব্রুকুচকে নিজেদের বাসর সাজানো ঘরটাই চোখ বুলাচ্ছে। অদিতি ধ্রুবর চোখের ওই মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে কুকুরে বিছানার চাদর খামচে ধরে চোখ নামিয়ে নিল। ধ্রুব ওর সামনে পাগলামি করলে অদিতি লজ্জায় মরে যাবে। খোদা রহম করো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে আসছে। ওর হাতে একটা হলুদ রঙা প্যাকেট। ধ্রুব হেঁটে ধীরে সুস্থে অদিতির পাশে এসে বসলো। অদিতির বুক হঠাৎ যেন কেঁপে উঠল। মনে হলো ধ্রুব যত এগোচ্ছে ততই যেন কল্পনায় কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে।
তখনও পাশে বসে ধ্রুব ওর দিকে ওভাবেই চেয়ে স্থির নেশা মুগ্ধতায়। অদিতি অন্য পাশে চেয়ে অস্থির শ্বাস ফেলছে। ধ্রুব সবই দেখে, নিঃশব্দে হাসেও। তারপর আলতো করে বিছানার চাদর থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে হাতটা নিজের দু হাতে পুড়ে নিল। আলতো গলায় ডাকলো,